নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়টা আপনাকে ভাবতে বাধ্য করবে। সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। আরেকটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। আমার আশেপাশে কেউ নেই, বাঁচান আমাকে। কেউ কোথাও নেই, বাড়ি থেকে আমি অনেকখানি দূরে চলে এসেছি। কী হবে আমি বুঝতে পারছি না। ফোন করছি, কেউ ফোন ধরছে না। কি হবে দাদা, আমাকে বাঁচান। হ্যাঁ, এই আওয়াজটা আজ রুদ্রবার্তার ফোনে বারবার এসছে। বিভিন্ন প্রান্ত থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। ক্রমাগত একটা আওয়াজ আসছে, আমরা বাড়ি ছাড়া, আমরা বাড়ি ফিরতে পারছি না, আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেবেন দাদা। কোথায় যেন একটা অদ্ভুত জিনিস লাগছে এই রাজ্যে। ঠিক বাড়ি ছাড়া ব্যাপারটা 1972-73 পরে একবার 72-71-72 শুনেছিলাম, তখন নাকি কংগ্রেসের আমলে সিপিএমের লোকেরা বহুত বাড়ি ছাড়া হয়ে গেছিল। পরবর্তী ক্ষেত্রে 2009, 7, 6, 5 বাম রাজ্যতে দেখেছি তৃণমূল কর্মীদের ঘর ছাড়া, কংগ্রেস কর্মীদের ঘর ছাড়া থাকতে প্রচুর অত্যাচার দেখেছি আমরা। 2011 নির্বাচনে যখন তৃণমূল এলো বদলা নয় বদল বলে, তখন কিন্তু সিপিএম কর্মীদের ঘর ছাড়া হতে আমরা দেখিনি, সেভাবে দেখিনি। কিন্তু এখন বহু মানুষ ঘর ছাড়া, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বারংবার হয়েছে। কিন্তু যখন এই নির্বাচন হয়েছে তখনই মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, বিরোধিতা করতে দেওয়া হয়নি। আর এখন 2021 তো একদম পুরো উল্টো হয়ে গেল সব কিছু। এই কোন বদলা চলছে জানি না, মানুষ বাড়ি ছাড়া। দেখুন, রক্তাক্ত বাংলায় রক্তপাত হওয়া যেন অবধারিত হয়ে আছে, হচ্ছে, চলছে, চলবে। একদিকে দাবি হচ্ছে রিকাউন্টিংয়ের জন্য, রিকাউন্টিং হোক। রিকাউন্টিংয়ের দাবি বারংবার উঠছে, তার কারণ হচ্ছে সবাই বিশ্বাস করছে যে আমরা ভোট দিয়েছিলাম, এত ভুল হওয়ার কথা নয়। রিকাউন্টিং করলেই সেখানে বিজেপি জিতে যাচ্ছে, অদ্ভুত এক ট্রেন্ড। অনেক জায়গায় অনেকে অনেক কথা বলছেন, আবার কোনো কোনো জায়গায় রাজশ্রী রাজবংশীর মতো কেউ বলছেন যে 98% চার্জ দেখাচ্ছে, অথচ আমরা যখন ছেড়েছিলাম তখন ছিল 84, কোথাও 80%, কোথাও 45, কোথাও 60% ব্যাটারি চার্জ ইভিএম মেশিনে। সেটা 99% দেখাচ্ছে। এক অদ্ভুত অভিযোগ করেছে, যে অভিযোগটা আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন এবং সব জায়গায় দেখেওছেন। সেই ক্লিপিংসটা একবারটি আপনারা দেখুন, আমি আবার আসছি। দেখুন, আমাদের এখানে ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে। সকাল থেকে আমি দৌড়ে বেড়াচ্ছি। আমি বলছি এক একটা করে পয়েন্টটা। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা মেশিন যেই সব কটা মেশিন না, যেই বেশিরভাগ মেশিন 99% করে চার্জ দেখাচ্ছে। যখনই মেশিন অন হচ্ছে 99% যেই চার্জ হচ্ছে, যে কটা মেশিনে বেরিয়েছে সে কটাতে রতিন ঘোষ হাই হচ্ছে। আমার এটা বলার কথা হচ্ছে যে একটা মেশিন 10 ঘন্টা করে চলেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। সেই মেশিনটার টাইম দেখাচ্ছে 3টে, 3:30, 5:30 এরকম টাইম দেখাচ্ছে অফ টাইম। সেটা কি করে সম্ভব? 6:30টাতে তো অফ টাইম হবে। আর একটা কথা, 99% চার্জ মানে সেটাতে রতিন ঘোষ লিড যাচ্ছে। আর যেই মেশিনগুলোতে কম চার্জ দেখাচ্ছে, 70% বা 88% বা 87% চার্জ দেখাচ্ছে, সেগুলোকে রাজশ্রী রাজবংশী লিড যাচ্ছে। আর সেগুলো খুব কম। সেগুলো কি করে সম্ভব? যদি 99% একটা মোবাইল যদি আমরা রেখে দিই 10 ঘন্টা, সেটা কি করে 99% চার্জ থাকে? আর যেগুলো 70% বা 80% চার্জ হচ্ছে, সেগুলোতে কি করে অন্য রেজাল্ট বেরোচ্ছে? আর 99% মানেই আলাদা করে রেজাল্ট বেরোচ্ছে। এবার বলি একটু খামের ব্যাপারটা। ব্যালট সারাদিন আমি দৌড়াচ্ছি, আমি আরোকে অনেকবার কমপ্লেন করেছি। একটা খামের মধ্যে যে খামটা বেরোচ্ছে, যত মুখ খোলা খাম, আমি বারবার বলছি মুখ খোলা খাম অ্যাকসেপ্ট করা যাবে না। সেখান থেকে বেরোচ্ছে ছোট্ট টিক তৃণমূলে, প্রত্যেকটা খাম খোলা খাম। আর যেগুলো আঠা দিয়ে আটকানো খাম, সেগুলো প্রত্যেকটা রেজাল্ট আলাদা। আমি বলছি না যে আমাকেই ভোট পড়ুক, কিন্তু অন্য জায়গাতেও তো পড়বে। প্রত্যেকটা খোলা খাম। মাঝখানে যে টেবিলটা ছিল, প্রত্যেকটাতে খোলা খাম বেরিয়েছে চোখের সামনে। অবজারভারকে আমি বললাম, উনি এসে দেখলেন। তারপরে ঘরে নিয়ে গিয়ে কি কথা বলে আমি জানি না, সকাল থেকে আমি কমপ্লেন করছি যে খোলা খাম কি করে অ্যাকসেপ্ট হয়। সেটাই হয়ে চলেছে। প্রত্যেকটা মেশিনে 99% চার্জ, কিছু মেশিন ছাড়া। এখনও আমি বেরিয়ে দেখলাম 70%।
অভিযোগের দাবিতে তিনি সরব হয়েছিলেন। এই অভিযোগটা নিয়ে রাজ্য কমিটির লোকেরা কি করছেন না করছেন আমি জানি না। শুনেছি নাকি তারা যাচ্ছেন, শুনেছি তারা যাননি, কিন্তু এসবকে ছাপিয়ে গেছে কোথায় জানেন? ওই একটাই কথা, যেটা হচ্ছে আমাকে বাঁচান। বলতে অবাক মানে বাধ্য হচ্ছি, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথায় নাকি অনুপ্রাণিত হয়, কিন্তু সেই কথায় অনুপ্রাণিত হয়ে যাওয়ার নেতারা কোথায়? আজ যে সমস্ত সাধারণ কর্মীরা মার খাচ্ছেন তাদের জন্য সোচ্চার হয়েছেন রাখি মিত্র। রাখি মিত্র মহিলা মোর্চার রাজ্যের সম্পাদিকা, তাকে সবাই ফোন করছে। রাখি মিত্র কিন্তু সরব হয়েছেন। তিনি বলছেন, তিনি জানাচ্ছেন যে যারা সব এসেছিলেন তারা কোথায়। তিনি একটা অদ্ভুত অভিযোগ করেছেন, যে কটা অঞ্চল নিয়ে তার মধ্যে হচ্ছে উত্তর দমদম, তার প্রার্থী কোনো সাড়া দিচ্ছে না। আর একটা হচ্ছে পানিহাটি, মানে সন্ময় ব্যানার্জি, বাংলার বার্তার সন্ময় ব্যানার্জি, তিনিও কর্মীদের পাশে নাকি আসছেন না, তার অভিযোগ রয়েছে ফেসবুকেতে। তিনি বলেছেন ব্যাপারটা ঠিক বোধগম্য হয় না। দাঁড়ান কেন আপনারা? বিভিন্ন জায়গায় যে ফোনগুলো আসছে, শুধু বাগনান থেকে আমার কাছে ফোন এসছে, হাওড়ার বাগনান থেকে, আমার দাদার মতো ছিল। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে, এবং তিনি বুথে বসেছিলেন, বুথ এজেন্ট হয়েছিলেন। ফল? আরে পোলিং এজেন্ট। ফল একটাই, তিনি আর বাড়িতে ঢুকতে পারছেন না। বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তিনি বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে গেছেন, ফিরে এসে আর বাড়িতে ঢুকতে পারছেন না, কারণ তার স্ত্রী ফোন করে বলছেন যে তুমি বাড়িতে এসো না, কারণ এরা এখানে খুঁজে গেছে তোমাকে, বলে গেছে গিয়ে পার্টি অফিসে যোগাযোগ করতে এবং ক্ষমা চাইতে, কী হবে বিচার হবে তার, যদি না আসো তাহলে বাড়ি ফাটি সব সিল করে দেবো। এটা বাগনানের অঞ্চলে ঘটনা। সেখানকার ক্যান্ডিডেট হাওড়া গ্রামীণ জেলার সভাপতিও ছিলেন অনুপম মল্লিক। প্রশ্ন করেছিলাম যে ওই ভদ্রলোককে, যে কী ব্যাপার, তাকে বলেননি আপনারা? প্রার্থী কিছু বলেনি, প্রার্থী পাশে আসেনি, কোথাও প্রার্থী পাশে আসছে না। গোটা হাওড়া গ্রামীণ জেলা যেখানে যেখানে অত্যাচার হচ্ছে, সেখানে জেলার নেতারা পৌঁছতে পারছেন না। এইটা শুধু একটা জেলা নয়, প্রতিটা প্রান্তে এটা হচ্ছে। রাজ্য নেতারা শুধুমাত্র স্পিচ দিচ্ছেন, কিন্তু আর কিছু করছেন না। এইটা যদি উল্টো হতো, এটা যদি তৃণমূল কর্মীকে মারা হতো, বিজেপি ধরুন জিতে গেছে, তৃণমূল কর্মীকে মারা হচ্ছে, তাহলে কী হতো জানেন? আসলে এখন যারা বিজেপি করছেন তারা অনেকে হয়তো জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আন্দোলন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসার কারণটা কী ছিল? তিনি কর্মীদের জন্য কতটা নামতে পারেন নিচে, তিনি কর্মীদের জন্য একদম মাটিতে নামতে পারেন। এখনকার নেতারা সিকিউরিটি গার্ড ছাড়া কেউ বেরোন না, ঠিক আছে, আপনাদের দরকার আছে, প্রোটোকল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় উইদাউট সিকিউরিটিতে নেমে যান, গিয়ে টানা হেঁচড়া করে দিতেন, গোটা কলকাতা স্তব্ধ করে দিতেন। অর্থাৎ তিনি করতেন, তিনি আন্দোলন করে উঠে এসছেন। আমি বারংবার বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুণ ছিল আন্দোলন করা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার নামিয়ে নিয়ে এসছেন, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির নেতারা রাস্তায় নামছেন না। সুদূর দিল্লি থেকে চলে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, যাকে আর কি মমতা ব্যানার্জি নাড্ডা ফাড্ডা গাড্ডা চাড্ডা বলতেন আর কি, তিনি চলে এসছেন। पश्चिम बंगाल के चुनाव के नतीजों के बाद जो घटनाएं देखने को और सुनने को मिली हैं, वो हमें हतप्रभ करती हैं, चिंता में डालती हैं, क्योंकि शायद ऐसी घटनाएं भारत के विभाजन के समय मैंने सुना था, लेकिन उस आज़ाद भारत में अब चुनाव के नतीजों के पश्चात इतनी असहिष्णुता, इनटॉलरेंस हमने आज दिन तक नहीं देखा है। कार्यकर्ताओं पर जो प्रहार हो रहा है, उसको व्यक्तिगत रूप से देखने के लिए और उन कार्यकर्ताओं के साथ इस विपत्ति काल में खड़े होकर के प्रजातांत्रिक तरीके से इस लड़ाई को लड़ने के लिए भारतीय जनता पार्टी कृत संकल्प है। वी आर कमिटेड टू फाइट दिस आइडियोलॉजिकल बैटल and the activities of TMC, which is full of intolerance, and we are ready to fight democratically. प्रजातांत्रिक तरीके से हम इस लड़ाई को लड़ेंगे। आज मैं व्यक्तिगत रूप में देखने आया हूं
अभी मैं 24 परगना जाऊंगा, बाद में उन कार्यकर्ताओं के घर जाऊंगा जिनकी जीवन लीला चुनाव के नतीजों के कुछ घंटे बाद उनके साथ हुई है, और संतावना तो दूंगा ही दूंगा, लेकिन उनके साथ करोड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ता खड़े हैं इस अवस्था में, और निश्चित रूप से उनकी शहादत जाहिर नहीं जाएगी। उनकी आइडियोलॉजिकल लड़ाई हम आगे लड़के निर्णायक मोड़ तक पहुंचाएंगे। তিনি এসে কর্মীদের বাড়ি যাবেন বলছে, কিন্তু রাজ্যে থাকা নেতারা কেউ এখনো পর্যন্ত গেলেন না। অত্যাচার কিন্তু দুদিন হতে চলল, গতকাল থেকে অত্যাচার শুরু হয়েছে, আজকে তো দুদিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা যেতে পারেননি। আফসোস, কেউ টুইট করে বলেন আমার গাড়ি ভাঙচুর হয়ে যাবে। যাদের নিয়ে নামলেন রাস্তায়, যারা আপনার জন্য নামলো, রাস্তায় লড়লো, আপনার জন্য বুক চিতিয়ে লড়াই লড়লো, ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে হাতে করে শক্ত করে ধরে রইল, তাদেরকে ফেলে রেখে চলে এলেন, হায়নার মুখে হরিণ শাবকদের ফেলে চলে এলেন। সিংহ বলা যদি আপনারা ভাবেন, সিংহের উচিত তো সিংহ শাবকগুলোকে হায়নার মুখ থেকে তুলে নিয়ে আসা, না তো হায়না তো মেরে দেবে। চারিদিকে তো মারছে, চুপ করে আছেন। আতঙ্ক আপনাদের কেন গ্রাস করছে? একবার মাটিতে নামুন, যতগুলো এমএলএ আছেন, যতগুলো এমপি আছেন, সবাই নামুন একবার রাস্তায়, রাস্তা অবরোধ করুন, বসে পড়ুন রাস্তায়, অচল করে দিন গোটা পশ্চিমবঙ্গ। তবে যদি মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচে, কারণ কারোর টনক নড়বে না। বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, কথাটা আজ খারাপ লাগে। বুঝতে পারে না মা যে ছেলে খিদে পেয়েছে বলে। বাচ্চা না কাঁদলে মাও বোঝে না। আপনাদের বোঝাতে হবে জনগণকে, জনগণ দেখছে, সমস্ত বড় বড় নিউজ চ্যানেল দেখাচ্ছে না, হালকা করে দেখিয়ে ছেড়ে দিচ্ছে, বুক ফাটা আর্তনাদ দেখাচ্ছে না, জানাচ্ছে না যে কোথায় কোথায় লোক বসে আছে। এর মধ্যে একটা আশার খবর ভালো লাগলো, সেটা হচ্ছে কুণাল ঘোষ কিছু বিজেপি কর্মীকে বাড়িতে ফেরত নিয়ে এসছেন, অর্থাৎ তিনি দায়িত্ব নিয়ে ফেরত দিয়ে গেছেন। কুণাল ঘোষ আসতে পারলেন। এমএলএ এমপি যারা আছেন তারা নামুন, না নামলে এই কর্মীদের বাঁচানো যাবে না। কর্মী না থাকলে নেতা কি? যারা আজকে প্রার্থী হয়ে এসেছিলেন, জোয়ারে এসেছিলেন, তারা হয়তো ভাটায় আবার চলে যাবেন, কিন্তু পড়ে থাকবে এই কর্মীরা। এই কর্মীরা পেটে গামছা বেঁধে লড়াই লড়েছিল, কি পাবে কি পাবে না জানতো না, স্বপ্ন দেখেছিল পরিবর্তন হবে, তো তাদের পাশে কেউ নেই। এটা যেন না হয়। জেপি নাড্ডাজি যেরকম এসছেন, প্রত্যেকটা কর্মীর পাশে দাঁড়ানোর জন্য আপনাদের উচিত ফোন অফ না রেখে, সুইচ অফ না করে এগিয়ে যাওয়া। এক ভয়ঙ্কর পরিবেশ। আর জনগণ মানে বাংলার আম পাবলিক, তারা সবাই দেখছে, সবাই বুঝছে। কারণ আজ শুধুমাত্র মেন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে তাদেরকেই দেখছে তা নয়, আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার, যাদেরকে আবার অন্য ইউটিউবাররা ব্যঙ্গও করেন, তারাও দেখছে, তাদেরকেও দেখছে। তাই জনগণ জাগছে। এবারে হয়নি, সামনে বারে হবে, কিন্তু মানুষ তো জাগছে, এটা অনেক বড় কথা। কিন্তু এই অত্যাচার কি বন্ধ হবে? মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পিচ বন্ধ করে দিতে পারতো সব কিছু, কিন্তু তিনি বলেননি। তিনিও মজা নিচ্ছে। আসলে খেলা হচ্ছে, তো খেলা হবে, খেলা হবে, ভোটের পরেও খেলা হচ্ছে, রেজাল্ট বেরোতেও খেলা হচ্ছে। আমার আপনজন অনেকে বলেছেন দাদা আপনি এবার একটু সংযত হয়ে যান, অনেকে অনেক জায়গা থেকে বলেছেন দাদা একটু সংযত হয়ে যান, কারণ আপনার ওপরও আক্রমণ নেমে আসতে পারে, মেবি, তাতে কি? সত্যের কণ্ঠ কোনোদিন রোধ করা যায় না, সত্যিটা সত্যিই হয়। আজ চারিদিকে দাবি উঠছে রিকাউন্টিংয়ের, অর্থাৎ গন্ধ ঠিকই ছিল, গড়বড় কোথাও হয়ে গেছে। হার জিত কত ভোটে হয়েছে খেয়াল করে দেখবেন, বেশ কিছু সিটে আছে হাজার, এরকম হচ্ছে, 1000 হচ্ছে সিট ডিফারেন্স হার জিতের। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জিতে গেছিলো বলে আওয়াজ দেওয়া হলো, মানে শুনলাম আমরা, সব খুশিতে সব লাফালাফি করলো, বুকের ভেতরটা ভেঙে গেছিলো। যারা বলেন না মাটির গন্ধ কি বোঝেন, তাদেরকে বলছি, বুক ভেঙে গেছিলো আমারও। ভাবলাম এত বড় ভুল, এগুলো তো ভুল হচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে, কিন্তু এটাও ভুল। পরে দেখলাম জিতে গেলেন কে? শুভেন্দু অধিকারী, কারণ রিকাউন্টিং হয়েছিল, বিভিন্ন জায়গায় রিকাউন্টিং হচ্ছে, জিতে আসছেন। রিকাউন্টিংয়ের দাবি বারংবার উঠছে, যেখানে রিকাউন্টিং হচ্ছে বিজেপি জিতে আসছে। এই সমস্ত কিছু নিয়ে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে বাংলা এই মুহূর্তে যে জায়গায় আছে, সেখানে দাঁড়িয়ে বাংলাকে রক্ষা করা বাংলার নেতাদেরই করতে হবে। যে সমস্ত লোকেরা মারপিট করছেন তারা একটা কথা মনে রাখবেন, উপর মহলে
মারপিট হয় না, নিচের মহলে আপনারা মারামারি করেন। মাথায় রাখবেন। আর কি, জাগানোর চেষ্টা, জানানোর চেষ্টা, বলার চেষ্টা আমরা করি, যারা আমরা আছি এখনো পর্যন্ত বলার চেষ্টা করি। জাগা আর না জাগা বা জেগে ঘুমানো সম্পূর্ণ জনগণের উপরে। কিন্তু আমি জানি আমার আপনজনরা জেগে আছে। ভোটের গন্ধ, মাটির গন্ধ ভুল নাকি ওই সিটগুলো বেরোনোর জায়গায় ছিল, সময় বলবে। যদি রিকাউন্টিং হয়, রিকাউন্টিংয়ের দাবি রাখতে অনেকে বলেছেন, দাবি রাখার আমিও রাখলাম দাবি, রিকাউন্টিং হোক না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিচ দেন যে রিকাউন্টিং ওই জায়গাটা গণ্ডগোল হয়েছিল, তাকে এরকম প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে ঠিক ধরা হয়, কিন্তু বাকি কেউ বলে ঠিক ধরা হয় না। বিজেপির রাজ্য নেতারাই বা কেন চাইছেন না জানা যাচ্ছে না, উচিত ছিল চাওয়া। যাই হোক, সেটা তাদের ব্যাপার, রাজ্যের ব্যাপার, রাজ্য কমিটির ব্যাপার, বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু জনগণ তারা দেখছে, কারণ এখনও আকাশে বাতাসে একটাই ধ্বনি বেরোচ্ছে, সেটা হচ্ছে, দাদা আমার আশেপাশে কেউ নেই, আমাকে বাঁচান, আমার ক্ষমতা নেই, শুধু বলতেই পারি। প্রত্যক্ষ রাজনীতিতে আমাদের মতো লোকেরা যারা রত্নাকর ছিল, বাল্মীকি হতে চেষ্টা করছে, বাল্মীকি থেকে আবার যদি রত্নাকরের দিকে যায়, সেই রাজনীতির অন্যরকম হবে। কাজে আমি চাইলেও পারবো না আপনাদের বাঁচাতে। আমি এটুকুই করতে পারি, মানুষকে জানাতে। যদি বিজেপির নেতারা, বিজেপির ওপরমহলের নেতারা, পুলিশ প্রশাসন, তৃণমূলের নেতারা, তারা যদি বোঝে, ভাবে যে আপনাদের বাঁচানোর দরকার আছে, তাহলেই বাঁচাতে পারবে। আর নইলে পালিয়ে বাঁচতে হবে, পালিয়ে যেতে হয়। য পলায়তি স জীবতি। কিন্তু ভুলবেন না, এই বাণীতে গিয়ে শেষ হবেন না। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের এই বাণীর পরে আরেকটা কথাও ছিল, তিনি ফিরে এসে যুদ্ধও করেছিলেন। ব্যাস, এটাই বলার ছিল। চলি, আবার দেখাবে আগামীকাল রুদ্রবার্তায়। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন। চারিদিকে প্রচণ্ডভাবে করোনা স্প্রেড করছে, সেটাও মাথায় রাখবেন। আর মনুষ্যত্ব ফিরে আসুক মানুষের মধ্যে। বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে আজ যারা পালিয়ে গেছে, কাল পালা বদল যদি আবার হয়, সেদিন যদি আপনাদের যেতে হয়, দুঃস্বপ্ন সে সমস্ত রাত কারোর জীবনে না আসুক, এটাই চাই। আসি, নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।